আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার বাইক এবং গাড়ি চালানোর জন্য ব্যবহৃত পেট্রোল বা ট্রেন চালানোর জন্য ব্যবহৃত ডিজেল আসলে কোথা থেকে আসে এবং নবায়নযোগ্য শক্তির যুগেও কিভাবে এটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে একটি কালো, আঠালো এবং দুর্গন্ধযুক্ত তরল থেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান জ্বালানি তৈরি করা হয়। এটি পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকা সেই ধন যাকে আমরা ব্ল্যাক গোল্ড বলি। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে পেট্রোল, ডিজেল এবং কেরোসিন তৈরি করা হয়। প্রথমেই জ্বালানি নিয়ে কথা বলা যাক। জ্বালানি হলো আজকের যে কোনো দেশের অর্থনীতির ভিত্তি। যানবাহন হোক বা ঘরে ব্যবহৃত রান্নার গ্যাস, সর্বত্রই এটি ব্যবহৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের এখন কেবল বাতাস, পানি এবং খাদ্য নয়, জ্বালানিরও প্রয়োজন। জ্বালানি ছাড়া মানুষ বেশি দিন বেঁচে থাকতে পারবে না। এ কারণেই নবায়নযোগ্য শক্তির এই যুগেও জ্বালানি এত গুরুত্বপূর্ণ রয়ে গেছে যে কিছু দেশের সমগ্র অর্থনীতি এই কালো, আঠালো পদার্থের উপর নির্ভরশীল। সংক্ষেপে বলতে গেলে উপসাগরীয় দেশগুলো এখনও খেজুর এবং উটের সাহায্যেই টিকে থাকত যদি এই কালো, আঠালো পদার্থ সেখান থেকে বেরিয়ে না আসতো। জ্বালানি আকারে আজ আমরা যা পাই তা আসলে আজ বা আগামীকালের গল্প নয়, বরং লক্ষ লক্ষ বছর আগে শুরু হয়েছিল। আসলে লক্ষ লক্ষ বছর আগে মৃত উদ্ভিদ, গাছপালা এবং প্রাণীর অবশিষ্টাংশ মাটিতে চাপা পড়েছিল। আজ এগুলো দিয়েই এটি তৈরি। কিন্তু মৃত উদ্ভিদ, গাছপালা এবং প্রাণী কিভাবে অপরিশোধিত তেলে পরিণত হলো? এটা একটা বড় প্রশ্ন। যখন এই ধ্বংসাবশেষগুলো সমুদ্রের তলদেশে চাপা পড়ে যায় এবং লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর ভেতরে থাকা তাপ ও চাপ এগুলোকে আজকের কালো সোনায় অর্থাৎ অপরিশোধিত তেলে পরিণত করে, যাকে আমরা অপরিশোধিত তেল বলি। একে কালো সোনা এজন্যই বলা হয় কারণ এটি যে দেশে বা রাজ্যে মজুদ থাকে তারা ধনী হয়। আসলে এই কালো সোনা পাওয়ার সাথে সাথেই সেই দেশ এবং তার নাগরিকদের সোনালী সময় শুরু হয়। আপনি কি জানেন কেন? কারণ এই কালো সোনার মূল্য এত বেশি যে এটি বিশ্বের অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে। এছাড়াও এর চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বিশ্বজুড়ে প্রতি মাসে হাজার হাজার তেলকূপ খনন করা হয়। কিছু কোম্পানি প্রতিদিন একটি নতুন কূপ খনন করে, কিন্তু এই কাজটি মোটেও সহজ নয়, কারণ অপরিশোধিত তেল মাটির 4000 মিটারেরও বেশি নিচে চাপা পড়ে থাকে এবং এত গভীরে খনন করা খুবই কঠিন কাজ। যদি আমরা এই অপরিশোধিত তেলের কথা বলি তাহলে এই তেলটি প্রায় 55 থেকে 60 কোটি বছর পুরনো পাথর থেকে বের করা হয়, যা সহজ কাজ নয়। এটি বের করা কতটা কঠিন তা আপনি অনুমান করতে পারেন যে কালো সোনা উত্তোলনকারী ড্রিলিং মেশিনটি লোহা দিয়ে তৈরি নয়, বরং তার ডগায় হীরার মাথা থাকে। আপনি ঠিকই শুনছেন, কারণ বিশ্বের সবচেয়ে কঠিন পদার্থ হলো হীরা, যা ড্রিলিং মেশিনের ডগায় থাকে। কারণ নিচের পাথরগুলো এত শক্ত যে কেবল হীরাই সেগুলোকে কাটতে পারে। এছাড়া প্রচণ্ড তাপের সাথে চাপযুক্ত উষ্ণ স্রোত ব্যবহার করা হয়, যাতে খননের সময় উৎপন্ন প্রচণ্ড তাপ ঠান্ডা করা যায় এবং সেখানে কাজ করা লোকেরা স্বস্তি পেতে পারে। যেহেতু এই খনন অত্যন্ত গরম, তাই চাপযুক্ত পানির স্রোত বা বিশেষ ড্রিলিং তরল এতে রাখা হয়, যাতে মেশিনটি ঠান্ডা থাকে এবং আগুন না বেরোয়। খননের সময় সামান্য ভুলও বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটাতে পারে। এ কারণেই বলা হয় যে অপরিশোধিত তেলের খনিতে কাজ করা মৃত্যুকে আমন্ত্রণ জানানোর চেয়ে কম নয়। কারণ এই প্রক্রিয়ায় যদি সামান্য অবহেলা থাকে তবে এটি কেবল একজন ব্যক্তির জন্য নয়, বরং পুরো দলের জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। যদিও তেলের কূপ খুঁজে বের করা বা তেল উত্তোলন করা উভয় খুব কঠিন কাজ, কিন্তু সমস্ত অসুবিধা অতিক্রম করার পর যখন এটি জ্বালানিতে পরিণত হয় তখনই এর আসল মূল্য সামনে আসে এবং এর প্রথম এবং আসল যুদ্ধ শুরু হয় মাটির ভেতরে থাকা অপরিশোধিত তেল খুঁজে বের করার মাধ্যমে। যদিও প্রাথমিক চাপের কারণে তেল স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে আসে, কিন্তু ধীরে ধীরে যখন তেল বের হওয়ার পরে চাপ কমে যায় তখন এটি পাম্প জ্যাক অর্থাৎ একটি প্লাঞ্জার পাম্পের প্রয়োজন হয়। পাম্প জ্যাকের কথা বলতে গেলে এটি একটি শক্তিশালী এবং ঘূর্ণায়মান মেশিন যা ভেতর থেকে অবশিষ্ট তেল টেনে বের করে। এরপর কোনোভাবে মাটির ভেতর থেকে তুলে আনা হয় এবং এই অপরিশোধিত তেল একটি বড় পাইপলাইনের মাধ্যমে শোধনাগারে পরিবহন করা হয়। বিশ্বে অনেক বড় বড় তেল শোধনাগার রয়েছে, যেমন আমেরিকা, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়ায় অনেক বড় বড় শোধনাগার রয়েছে। আসলে আমেরিকার ম্যারাথন গ্যালভেস্টন রিফাইনারি, সংযুক্ত আরব আমিরাতের রুয়েস রিফাইনারি এবং দক্ষিণ কোরিয়ার আলসান রিফাইনারি
বিশ্বজুড়ে বিখ্যাত। যাই হোক, আরেকটি বিষয় হলো যে তেল সারা বিশ্বে পাওয়া যায় না, এটি কেবল কয়েকটি নির্বাচিত দেশে পাওয়া যায়, যদিও বেশিরভাগ তেল উপসাগরীয় দেশগুলোতে উৎপাদিত হয়। তবে সবচেয়ে মজার বিষয় হলো ভারতে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে। আপনি ঠিকই শুনছেন, আসলে ভারতের গুজরাটের জামনগর তেল রিফাইনারি রয়েছে। এটি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনে। জামনগরের এই বিশ্বমানের শোধনাগারটি কত বড় আপনি এটি থেকে অনুমান করতে পারেন যে প্রতিদিন এটি প্রায় 1.24 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করে। এই শোধনাগারটি 7,500 একরেরও বেশি জমি জুড়ে বিস্তৃত। এটি হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে তেল পরিশোধন ও উৎপাদন করে এবং সেই তেল বিশ্বের 100টিরও বেশি দেশে পাঠানো হয়। এই তেল শোধনাগারটি প্রতি বছর 10 লক্ষেরও বেশি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে। এটি ছিল তেল সম্পর্কে। আসুন এখন জেনে নেওয়া যাক কিভাবে পেট্রোল, ডিজেল এবং আলকাত্রা জাতীয় পেট্রোলিয়াম পণ্য মৌলিক অপরিশোধিত তেল থেকে আরোহণ করা হয়। সর্বোপরি পৃথিবী থেকে আরোহণ করা অপরিশোধিত তেল কিভাবে জ্বালানিতে পরিণত করা হয়, এই সমস্ত কাজ তেল শোধনাগারের দ্বারা করা হয়। এই কারণেই বলা হয় যে শোধনাগার হলো আসলে বৈজ্ঞানিক জাদু। কিন্তু প্রথমত এই কালো তেল থেকে পানি, মাটি এবং সালফারের মতো অপবিত্র আলাদা করতে হয়। সালফার অপসারণ করা প্রয়োজন, কারণ এটি থেকে গেলে কেবল ইঞ্জিনই ক্ষতিগ্রস্ত হবে না, বরং এটি পরিবেশেরও অনেক ক্ষতি করবে। যখন তেল কিছুটা পরিষ্কার করা হয় তখন এটি একটি বিশাল টাওয়ারে পাঠানো হয়, যেখানে আসল বিজ্ঞান শুরু হয়। আসলে এই টাওয়ারের প্রতিটি তলায় বিভিন্ন তাপমাত্রা থাকে এবং এখন আসল বিজ্ঞান আসে। আসলে এই ধরনের অপরিশোধিত তেল প্রথমে একটি বড় টাওয়ারে 370 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হয় এবং এই টাওয়ারটিকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন টাওয়ার বলা হয়। অপরিশোধিত তেল উত্তপ্ত হওয়ার সাথে সাথে এতে বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন পৃথক হয়ে যায়। আসলে এগুলো বিভিন্ন স্তরে বাষ্পের আকারে উপরে উঠে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই বাষ্প কোথাও উড়ে যায় না, বরং এই বাষ্প উপরে যাওয়ার পরে ঠান্ডা হয়ে আবার তরল হয়ে যায় এবং এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ঘনীভবন বলা হয়। এই প্রক্রিয়ায় প্রতিটি পণ্যের একটি আলাদা বয়েলিং পয়েন্ট থাকে, অথবা আপনি বলতে পারেন যে এই টাওয়ারে প্রতিটি তলায় প্রয়োজনীয় জিনিসটি বেরিয়ে আসে। আপনি এটি অনুমান করতে পারেন যে এর উপরের তলায় সবচেয়ে হালকা অণু অর্থাৎ এলপিজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস রয়েছে। এর নিচে একটি সামান্য ভারী পদার্থ অর্থাৎ পেট্রোল রয়েছে। তারপরে আসে নেফ, যা থেকে ঔষধ, রং, প্লাস্টিক তৈরি করা হয়। এর নিচে রয়েছে কেরোসিন অর্থাৎ কেরোসিন তেল, এবং নিচে রয়েছে কেরোসিন এটিএফ অর্থাৎ এশিয়ান টারবাইন জ্বালানি অর্থাৎ বিমানের জ্বালানি। এর নিচে রয়েছে ডিজেল, যা ভারী যানবাহনে ব্যবহৃত হয়, এবং তারপরে লুব্রিকেটিং তেল, যা মেশিন এবং ইঞ্জিনগুলোকে লুব্রিকেট করে, এবং অবশেষে বিটুমিন বা অ্যাসফল্ট, যা থেকে রাস্তা তৈরি করা হয়। শুধু তাই নয়, এই পুরো প্রক্রিয়ায় সালফার, হাইড্রোজেন, ভ্যাসলিন এবং প্লাস্টিকের মৌলিক উপাদানগুলোর মতো আরও অনেক রাসায়নিক পদার্থ বের হয়। আমরা জানি যে এখন আপনার মনে প্রশ্ন জাগছে যে 1 ব্যারেল থেকে কতটুকু বের হয়। যদি আমরা 1 ব্যারেল অপরিশোধিত তেলের কথা বলি তাহলে এটি প্রায় 159 লিটার, এবং গড়ে এটি আমাদের 88 লিটার পেট্রোল, 48 লিটার ডিজেল, 26 লিটার কেরোসিন এবং 32 লিটার অন্যান্য পণ্য যেমন ভ্যাসলিন, লুব্রিকেন্ট, প্লাস্টিক দেয়। এটি একটি সহজ উদাহরণ দিয়ে বোঝা যায়। আপনি লবণ তৈরির প্রক্রিয়া তো নিশ্চয়ই জানেন। অপরিশোধিত তেলের ক্ষেত্রেও একই প্রক্রিয়া রয়েছে। যেমন আপনার কাছে 1 গ্লাস লবণাক্ত পানি আছে, এখন যদি আপনি লবণ আলাদা করতে চান তাহলে আপনাকে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি ফুটাতে হবে। পানি বাষ্পভূত হবে এবং লবণ নিচে থাকবে। একইভাবে প্রতিটি তেলজাত পণ্য তার বিভিন্ন তাপমাত্রায় আলাদা হয়ে যায়। কিন্তু গল্পটি এখানে শেষ নয়। যখন পেট্রোল প্রস্তুত হয় তখন এটি হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে ভূগর্ভস্থ টার্মিনালে পাঠানো হয়। তারপর সেখান থেকে বড় ট্যাঙ্কারে ভরে পেট্রোল পাম্পে পাঠানো হয়। কিন্তু এই প্রক্রিয়া গাড়ি বা বাইকে পেট্রোল দেওয়ার মতো সহজ নয়। ট্যাঙ্কারে পেট্রোল ভরার সময় খুব সাবধানে কাজ করতে হয়। ওভারফিলিং সেন্সর, ভ্যাপার রিকভারি পাইপ ও গ্রাউন্ডিং কেবল ব্যবহার করা হয়, যাতে কোনো স্পার্ক বা আগুন না লাগে। প্রতিদিন প্রায় 40 লক্ষ লিটার পেট্রোল বিশ্বের বিভিন্ন জায়গায় খুব নিরাপদে পৌঁছানো হয়, মাটির অনেক গভীর থেকে শুরু হয়ে আপনার বাইকের ট্যাঙ্ক পর্যন্ত। অপরিশোধিত তেলের এই যাত্রা শুধু বিজ্ঞান নয়, এক আশ্চর্যজনক গল্পও বটে। এটিই ছিল কালো সোনা অর্থাৎ অপরিশোধিত তেলের গল্প। যাই হোক, আপনি এটি সম্পর্কে কি মনে করেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।